আমি আর আপু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ভাবছি মায়ের কথাটা কি উনি শুনে ফেললো নাকি। যদি কিছু মনে করে, উনি আপুর দিকে তাকিয়ে বলল, রজনীকে যখন আমি বলেছি যে আমি তোমার বোনকে বিয়ে করব, তখন যে ও খুশি হয়েছিল তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু একটু পর কেন জানি ও আমাকে না করলো। বলল, আপনি বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেন ভাইয়া, আমার বোন আপনার জন্য পারফেক্ট নয়। ওর এই কথাটা আমার কাছে ঠিক মনে হয়নি, তাই আমি এই ব্যাপার নিয়ে ফাহিমের সাথে কথা বলেছি। আমি প্রথমে ভেবেছিলাম ফাহিম হয়তো রজনীর সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু পরে শুনলাম তেমন কিছুই না। সমস্যাটা আমার মায়ের কারণেই রজনী রাজি হতে চায়নি। এর মাঝে ফাহিম ভাইয়া আপুকে ডাকে আর আপু চলে যায়। উনি আমার পাশে বসে আমার দুই গালে হাত রেখে বলছে, আয়ান চৌধুরী ভালোবেসেছে তোমাকে, আর তার ভালোবাসার মানুষটাকে সে নিজের করে নেবে না, তা কি করে হয়? আমি যতবার এই মানুষটার চোখের দিকে তাকাই, ততবারই ওনার প্রেমে পড়ে যাই। মানুষ বলে না যে কেউ কখনো কারোর চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে না। ওনার চোখের দিকে তাকালে আমার কথাটা সত্যি মনে হয়। ওনার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাই। দেখলে মনে হয় মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসে। তারপর আবারও বলতে শুরু করলো, ঝুমুর, আমি আমার মা এবং বাবাকে যখন বলেছি তোমাকে ওনার পছন্দ কিনা, তখন বাবা উত্তর দিয়েছিল কিছুটা এরকম, হ্যাঁ, মেয়েটা ভালো, একটু চঞ্চল, বাড়িটা মাতিয়ে রাখতে পারবে। আর মা বলছে, এমনিতেই দেখতে ভালো, তবে চঞ্চলতা বাড়ির মেয়েদের শোভা পায় না, বউদেরও না। আর এক বাড়ির দুই মেয়ে আসলে সংসারে আমাকে দাম দিবে না, নিজেরাই সব কিছু করবে। এরপর আমি বললাম, মা, তুমি না সবসময় বলতে আমরা পরিবারের সবাই একসাথে থাকবো সব সময়, কখনো ভাগ হব না। ওরা দুই বোন একসাথে থাকলে কখনো আলাদা হবে না, সংসারটা একসাথে থাকবে। আর সব থেকে বড় কথা, তোমার ছেলেরা তাদের পছন্দের মানুষের সাথে থাকবে। আমার এই কথা শুনে তারপর মা রাজি হয়। আর সেদিন দেখতে গিয়ে বিয়ে করার আরেকটা কারণ হলো, আমি জানি যদি সেদিন বিয়ে করে তোমাকে না নিয়ে আসতাম, তাহলে মা চাইতো তোমার বাবা যেন মেয়েকে সব কিছু দিয়ে তবেই পাঠায়। আমি জানি তোমার বাবা আমার থেকে কিছুই নিত না, কিন্তু ওনার মাথায় চিন্তা বেড়ে যেত কিভাবে কিনা করবে। এর জন্য আমি সেদিন বিয়ে করে নিয়ে আসি, যাতে মা মনে করে হঠাৎ বিয়ে হওয়ার কারণে কিছু দিতে পারেনি, আর তোমার বাবারও অনুষ্ঠান বা কিছু দেওয়ার নিয়ে চিন্তা না হয়। বিয়ে পড়িয়ে রাখলে হয়তো পরে অনুষ্ঠান ছাড়া বিদায় দিতে পারতো না, আত্মীয় স্বজনদের কথার ভয় করত, হঠাৎ হওয়াতে কেউ কিছু বলতেও পারবে না। আমি মনে মনে ভাবলাম, তবুও তো আপনার মা কিছু বলা বাকি রাখেনি। যাই হোক, এটা আমাদের বউ শাশুড়ির ব্যাপার। শাশুড়ি আপনাকে কিছু না বললে আমিও বলবো না, কি দরকার মা ছেলের মধ্যে ঝামেলা বাজানোর। ঝুমুর, কি ভাবছো? না, কিছু না। জানি ভাবতেছো ফাহিম বউকে কথা শোনার হাত থেকে বাঁচাতে পারলে আমি কেন পারি না। আজকের পর থেকে মা তোমাকে কিছুই বলবে না ঝুমুর, শুধু তোমাকে না, তোমার আপুকেও বলবে না। আমি এতদিনে জানতাম না আমার মা এমন, এখন জানতে পারছি, তাই সেটা সমাধানের উপায়ও বের করেছি। উনি আমার মা, ওনাকে তো আমি কিছু বলতে পারি না, তাই তোমাকে বলছি আমার মাকে কখনো কষ্ট দিও না। মা কিছু বললে সহ্য করে নিও, উনি অনেক কষ্ট করে এই সংসারটা সাজিয়েছে। আপনি কিভাবে বুঝলেন আপনার মা কিছু বলবে না? উনি হেসে বললেন, পরশুদিন সকালেই দেখতে পারবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি, এই লোকটা এখনো আসছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ট্যুরের ব্যাপারে কথা বলতেছে। আমি দুইবার ডাকতে গিয়ে ঘুরে আসছি, ডাকতে পারি নাই। কেন জানি না খুব মন চাচ্ছে উনি একটু আমাকে কাছে টেনে নিক, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিক, আর তারপর জড়িয়ে ধরে ঘুমাক। আচ্ছা, উনি কি বুঝতে পারছে না কিছু? ধুর, ভাল লাগে না। অনেকক্ষণ পর উনি রুমে আসলো। আমি বিছানায় দুটো বালিশ উঁচু করে হেলান দিয়ে শুয়ে আছি। উনি এসে আমার সাথে কোনো কথা না বলে শুয়ে পড়ল। আজব তো, আমি জেগে আছি ওনার অপেক্ষায়, আর উনি আমাকে কিছুই বলল না। ঠিক আছে, না বলুক নাই, আমিও কিছু বলবো না। মাঝখানে একটা কোল বালিশ রেখে শুয়ে পড়লাম। উনি যখন বুঝলই না কিছু, তাহলে জেসে আর বোঝাতে পারবো না আমি জানি ঝুমুর তুমি কি চাচ্ছিলে, বুঝতে পারছি আমি, কিন্তু তুমি এখন পর্যন্ত একবারও বলনি তুমি আমায় ভালোবাসো। যেখানে আয়ান চৌধুরী নিজের মুখে তোমাকে বলেছে ভালোবাসার কথা, সেখানে তুমি এত চঞ্চল একটা মেয়ে হয়ে বলতে পারলে না। তুমি যেদিন নিজের মুখে স্বীকার করবে ভালোবাসার কথা, যেদিন বলবে আয়ান আমাকে একটু ভালোবাসেন, আমি তোমাকে কোনো আদর থেকে বঞ্চিত করব না মিসেস আয়ান। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ভালো লাগছে না, কেমন কেমন যেন লাগছে, ওনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। আচ্ছা, উনি নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে, এখন তো জড়িয়ে ধরাই যায়। আমি খুব সাবধানে মাঝখানের বালিশটা সরিয়ে
ওনাকে এক হাতে পিছন থেকে জড়িয়ে ধরলাম, ওনার গালে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি পাশে নেই। শাড়ি পরা ছিল, শাড়িটা অনেকটা এলোমেলো হয়ে আছে। আমার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে। বিছানার এক পাশ থেকে অন্য পাশ পুরোটাই আমার লাগে, আর এজন্যই শাড়ি ঠিক নেই। আজকে উঠতে একটু দেরি হয়েছে। নিচে গিয়ে দেখি আপু সবার নাস্তা রেডি করছে। আমি গিয়ে আপুকে একটু সাহায্য করলাম। দেখলাম উনিও নিচেই বসে আছে। না, এভাবে থাকা সম্ভব না। একে তো রাতে জড়িয়ে ধরে পাগল করে দিচ্ছিল, আর সকালে দেখি শাড়ি ঠিক নেই। এই মেয়েটা সব উল্টাপাল্টা করে দিচ্ছে। কোনো কিছুতেই মন বসতেছে না, পাগল পাগল লাগতেছে। কন্ট্রোল আয়ন, কন্ট্রোল, মনে মনে কথাগুলো ভাবছে আয়ন। কিরে ঝুম, সব কিছু ঠিকঠাক আছে তো? এই কথাটা বলল আপু। হ্যাঁ আপু, কেন কিছু হয়েছে? না না, কি হবে? একটু থেমে বলল, গোসল করিসনি যে, তাই কথাটা বললাম। আপুর কথাটা শুনে ভীষণ লজ্জা লাগছে। এইভাবে খেয়াল করেছে বজ্জাত মেয়েটা। মানে কি, বিয়ে করলে কি প্রতিদিন সকালে গোসল করতে হবে নাকি? তাছাড়া আমাদের মধ্যে তো এমন কিছুই হয়নি যে গোসল করতেই হবে। আমার লজ্জা পাওয়া দেখে আপু হেসে বলল, আর এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো এমনি বললাম। আচ্ছা বাদ দে, ভাইয়া কালকে কি বলছিল রে? আসলে আমাকে উনি সেদিন বলেছিল যে তোমার বোনকে কখনো কোনো কষ্ট পেতে দেব না। আমি জানি উনি ওনার কথা রাখবে। আর এটাও বলেছে যে অন্য কোথাও বিয়ে হলেও যে সেখানে সবাই ভালো থাকবে, কেউ কিচ্ছু বলবে না। এমনটা তো না। সেখানে আরও দেখা গেল শাশুড়ি, শ্বশুর, ননদ যা সবাই খারাপ। তাহলে সেখানে কি করবে? তারপর ভেবে দেখলাম কথাটা ভুল বলেনি। আমাদের শাশুড়িমা এমনিতেই সব দিক দিয়ে ভালো, তবে ওই ব্যাপারটা নিয়ে যে এমন কেন করে বুঝি না। সারাদিন কেটে গেল, এর মধ্যে ওনার সাথে আর দেখা হয়নি। দুপুরে খাওয়ার আগে একবার কল দিয়ে বলেছে খেতে নিতে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো, উনি এখনও নেই। একটা কল পর্যন্ত করলো না। আচ্ছা, উনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত, নাকি সত্যি সত্যি ব্যস্ত আছে? এসব ভাবতে ভাবতে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘরে খাবার এনে রেখেছিলাম যে উনি আসলে একসাথে খাবো। উনি আসলো না, খাওয়াও হলো না। রাত 11:30 নাগাদ চোখে পানির ছিটা পেয়ে ঘুম ভাঙে। উঠে দেখি উনি লুঙ্গি আর গেঞ্জি পরে একটা গ্লাস হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চুল থেকে পানি পড়ছে, মনে হচ্ছে মাত্র গোসল করে বেরিয়েছে। আমাকে জাগতে দেখে বলল, যাক, অবশেষে তোমার ঘুম ভাঙলো। কখন থেকে ডাকতেছি তোমায়। কেন জানি না খুব অভিমান চেপে ধরলো। চোখ দুটো ভিজে আসতেছে। কি হয়েছে, আমাকে ডাকছিলেন কেন? বাবা রে, বউটা অভিমান করেছে? তা অভিমানের কারণ কি? আর আমার বউটা না খেয়ে ঘুমিয়ে যাবে, তা কি করে হতে দেই? কিসের অভিমান? আমি কোনো অভিমান করিনি। উনি একনলা ভাত আমার মুখের সামনে নিয়ে বলল, অভিমান করেছো কিনা কথাতেই বুঝেছি। কাজের অনেক চাপ ছিল বউ। মাঝখানে আর 2 দিন, তারপরের দিন আমাদের বেরোতে হবে। আর তোমার তো এখনো শপিং করাও হয়নি, আমারও কিছু কেনাকাটা করতে হবে। ওনার মুখে বউ ডাক শুনতে বেশ ভালো লাগছে। আর লজ্জাও। আপনি দুপুরের পর থেকে একবারও কল করেননি কেন? উনি হেসে বলল, আমি তো তোমার কলের অপেক্ষায় ছিলাম যে আমার বউটা কখন কল দিয়ে বলবে। এখনো ফিরছেন না কেন? ইস, ভুলে গেছি, আমিও তো কল দিতে পারতাম। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই খুব জোরে হর্ন বাজতে শুনলাম। ব্যাপারটা দেখার জন্য ব্যালকনি থেকে দাঁড়ালাম। নিচে তাকিয়ে দেখি বড় বড় 2টো ট্রাক। কে নিয়ে আসছে দেখার জন্য নিচে গেলাম। এত কিছু দেখে অবাক না হয়ে পারলাম না। নিচে গিয়ে দেখি ট্রাক ভর্তি যত ধরনের ফার্নিচার আছে সব। শাশুড়িমা হাসি মুখে দাঁড়িয়ে আছে। বৌমা, তোমাদের বাড়ি থেকে এত জিনিস দেবে বলনি তো? এমন সময় একটা ছেলে একটা ব্যাগ নিয়ে এসে শাশুড়ি মায়ের সামনে রাখলো। ব্যাগ খুলতেই দেখি ভেতরে স্বর্ণের গহনা, আপুর সহ। এসব দেখে শাশুড়িমার চোখ ছানাবাড়া, সাথে আমি আর আপুও অবাক হয়ে গেছি। আমরা জানি যে আমাদের মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু যে মিথ্যা বললে কোনো দ্বন্দ্ব কমে যায় সেটুকু বলা যায়। কাল আমি আমার বাবাকে বলেছিলাম, খালি হাতে মেয়ে দিছো কেন? মেয়েকে বিয়ে দিলে সাথে যে আরও কিছু দিতে হয় জানো না? আমার এই কথাটা আয়নের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাবা বাড়িতে গিয়ে লোন করে কিছু জিনিস কিনেছে, সাথে আয়ন বাকি সব কিছু দিয়েছে। কিন্তু শাশুড়িমা জানে সব আমার বাবা দিয়েছে। তাছাড়া বাকি সবাই সত্যিটা জানে। আয়ান নিজেই সব কিছু দিত, কিন্তু বাবা মানতে চায়নি, তাই নিজের সামর্থ্য অনুযায়ী যেটুকু সম্ভব দিয়েছে। সারাটা দিন এগুলো গোছগাছ করতেই গেছে। পুরনো জিনিস সরিয়ে সব নতুন জিনিস রাখা হলো। সন্ধ্যার আগে আগে রুমে গেলাম। দেখে উনি বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। আমাকে রুমে ঢুকতে দেখে বলল, গোসল করে আসো, বাইরে যাব। প্রায় 40 মিনিট পর বেরোলাম। দেখি উনি ল্যাপটপ রেখে ফোন চাপতেছে। আমি বেরোতেই আমার দিকে তাকালো। কালো শাড়ি, ভেজা চুল, সদ্য গোসল করা নারী বা বউ দেখলেই যেন নেশা ধরে যায়। ভেজা থাকার কারণে পুরো শরীর যেন চকচক করছে।
এইভাবে দেখলে যে কোনো স্বামী পাগল হতে বাধ্য। আর কত পাগল করতে চাও ঝুমুর? এবার তো স্বীকার করো ভালোবাসো, মনে মনে বললেন আয়ান। আমি কাছে যেতেই উনি উঠে পেছন থেকে জড়িয়ে ধরল। আর কত সময় লাগবে তোমার? এই কথাটা শুনে কান পর্যন্ত গরম হয়ে গেল। কিভাবে বলবো আমি আপনার ভালোবাসা চাই, আমার সম্পূর্ণ ভালোবাসা চাই। আপনি বুঝে নিতে পারেন না? আপনি কি আমার চোখের ভাষা পড়তে পারেন না? কি ভাবছো ঝুমুর? কিছু না। আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাইরে ডিনার করব। কালো শাড়ির সাথে সাদা ঝুমকা কানে দিলাম, চুলগুলো আঁচড়িয়ে মুখে ক্রিম দিয়ে হালকা গোলাপি কালার লিপস্টিক পরলাম। ব্যাস 5 মিনিটে রেডি। অপরদিকে এদিকে ফাহিম, আয়ন ভাই এই জিনিসগুলো কেন নিয়ে আসলো? এ কথা বলল রজনী। ফাহিম রজনীর পেছন থেকে জড়িয়ে কাঁধে থুতনি রেখে বলল, যাতে আমার মা তোমাদের কিছু বলতে না পারে। দেখো রজনী, আমরা মাকে এজন্য মিথ্যা বলেছি যাতে মা খুশি থাকে, তোমাদের সাথে মিলেমিশে থাকে। যদি মাকে বলতাম যে ফাহিম ভাইয়া কিনেছে, তাহলে হয়তো মা এসব নিয়ে তোমাদের সাথে কথা শোনাতো। উনি আমাদের জন্মদাত্রী, ওনাকে তো কিছু বলতেও পারি না। ন্যায় অন্যায় করতে গেলে মায়ের মন খারাপ হবে, তাই মায়ের কাছে লুকোনো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবুও যেন সবাই হাসি খুশি থাকে। সত্যি তোমাদের মতো স্বামী হয় না ফাহিম। তোমরা 2 ভাই যে এত ভালো, পৃথিবীর সব স্বামী যদি এমন হতো তাহলে কোনো মেয়ে ডিভোর্সই হতো না। শ্বশুর বাড়িতে স্বামীরাই সব থেকে বেশি আপন। স্বামী ভালো না হলে সেই মেয়ের জীবন এমনি তেজপাতা। বউ, এবার চলো, আয়ন ভাইয়ের নিচে অপেক্ষা করতেছে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, শুধু হিজাবটা পরবো, পিনগুলো এগিয়ে দাও। 2 বউ বের হয়ে শাশুড়িমার রুমে গেল বলতে। রুমে গিয়ে রজনী বলল, মা আমরা যাই। হ্যাঁ মা, সাবধানে যেও। এরপর ঝুমুর বলল, মা আপনি কি খাবেন বলে দেন, আপনার জন্য নিয়ে আসব। তখনই রাজন চৌধুরী রুমে ঢোকে। বৌমারা ডিনারে যাচ্ছ? হ্যাঁ বাবা। আচ্ছা যাও, আরেকদিন আমরাও যাব তোমাদের সাথে। ওনার কথা শুনে ঝুমুরের মনে হলো উনিও যেতে চাচ্ছিলেন, কিন্তু ছেলে আর ছেলের বউরা ঠিক করেছে তাই কথাটা বলতে পারল না। তাই ঝুমুর চট করে বলে উঠল, বাবা মা আপনারাও চলুন না আমাদের সাথে। ঝুমুরের সাথে সাথে রজনীও বলল। রাজন চৌধুরী প্রথমে ইতস্তত বোধ করলেও একটু পর রাজি হয়ে গেল। তারপর 4 জনে রেডি হয়ে নিচে গেল। আয়ান আর ফাহিম এদের সবাইকে দেখে অবাকের সাথে খুশিও হয়েছে। আসলে বউদের সাথে বাবা মায়ের হাসি খুশি দেখলে যে কোনো স্বামী খুশি হয়। পরের দিন রাতে ঝুমুর ওর সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। কালকে সকালেই ওদের ফ্লাইট। আজকে বিকেলে শপিং করতে গেছিল, এখন সব কিছু গোছগাছ করছে। আয়ন ল্যাপটপে কিছু একটা করছে। সকালে উঠে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল এয়ারপোর্টে। 10টায় উড়াল দিল আমেরিকার উদ্দেশ্যে। ঝুমুর আজকে খুব খুশি, এই প্রথম বিমানে ওঠা আর বাংলাদেশ বাদে বাহিরের কোনো দেশে যাওয়া। এমনিতেই ঘোরাঘুরি খুব পছন্দ তার উপর বাহিরের দেশ। 20 ঘন্টার জার্নি শেষে অবশ্যই পৌঁছে গেল আগে থেকে বুক করে রাখা হোটেলে। ঝুমুর খুব ক্লান্ত, ও এসে গোসল করেই ঘুম। আয়নের আগেও 2 বার এসেছিল, তাই আর সেই 2 বার এই হোটেলেই ছিল, তাই এখানকার অনেক কিছুই চেনা। প্রথম 7 দিন আয়ন খুব ব্যস্ততার সময় কাটালো। বিকেলে শুধু একটু সময় আশেপাশে ঘুরলেও দূরে যেতে পারেনি। অনেক সময় রাতও জাগতে হয়েছে আয়নকে। পরের 7 দিন অনেকটাই ফিরি। ঝুমুরের যেখানে যেখানে যেতে ইচ্ছে সেখানেই গেছে। সর্বপ্রথম গেছে নায়াগ্রা জলপ্রপাত দেখতে। যদিও হোটেল থেকে অনেকটাই দূরে, কিন্তু তবু আয়ান একবারের জন্য আপত্তি করে নাই। কালকে বাংলাদেশে আসবে, আজকে সবার জন্য শপিং করবে। এর মাঝে খবর পেল রজনী মা হতে চলেছে। ঝুমুর তো মহা খুশি। শপিংয়ে গিয়ে সবার জন্য কেনাকাটা করলো, সাথে ছোট বাচ্চার অনেকগুলো জামা, ছেলেরও মেয়েরও। জানে না তো কি বাচ্চা হবে, তাই দুজনেরই কিনলো। এমনও ড্রেস আছে যেগুলো বাচ্চার বয়স 5 হলেও পরা যাবে। পছন্দ হয়েছে, কিনেছে। অবশেষে 2 দিন পর বাংলাদেশে ফেরত আসলো। বাড়িতে এসে সবার প্রথম বোনকে জড়িয়ে ধরলো। ওর ইচ্ছা যেন একটা ছেলে হয়, কিন্তু এই বাড়ির সবার ইচ্ছা যেন একটা মেয়ে হয়, কারণ এই বাড়িতে মেয়ে সন্তান নেই। আয়ান ও ফাহিমকে জড়িয়ে ধরে কংগ্রেস জানালো, ভাইয়া তুমি কিন্তু বড় আব্বু হচ্ছ। তোর পর এই বাড়িতে একটা পিচ্চি আসতে চলেছে যে সারাক্ষণ আমাদের বাড়িটা মাতিয়ে রাখবে। তারপর রজনীকে ডেকে বলল, ছেলে হোক বা মেয়ে হোক তাকে ডাক্তার বানাবো। এতে কি তোমার কোনো আপত্তি আছে? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই, আমারও এমনটা ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে তোমার একটা গিফট পাওনা থাকলো, সময় মতো পেয়ে যাবা। পাশ থেকে ফাহিম মাথা চুলকিয়ে মিনমিনিয়ে বলল, কষ্ট করলাম আমি আর গিফট পাবেও, এটা কেমন কথা? ফাহিম ভাইয়ের কথা শুনে আমি জোরে হেসে দিলাম, আর উনি চোখ রাঙিয়ে আমার দিকে একবার, ফাহিম ভাইয়ের দিকে একবার তাকে উপরে চলে গেল আর ফাহিম ভাইয়াকে বলল, তোর গিফটও পেয়ে যাবি। সময় চলছে আপন গতিতে। আমেরিকা থেকে আসা 1 মাস হয়ে গেছে। যে প্রজেক্টের জন্য আমেরিকা গেছিল সেটাও পেয়ে গেছে। অফিসে প্রচুর কাজের চাপ। আমার শ্বশুরের বুকের ব্যথাটা বেড়েছে, তাই একদম
বেড রেস্ট। শাশুড়ি এখন কোনো কিছুতেই বাধা দেয় না, আর আমিও বা অতটা দুষ্টুমি করি কই, প্রায় সবসময় একা থাকি। একা থাকলে আর কি দুষ্টুমি করব? আগে বাড়িতে আপুর সাথে করতাম, আম্মুর সাথে করতাম, নয়তো স্কুল কলেজে বান্ধবীদের সাথে করতাম। এর মধ্যে একদিন ভার্সিটি গিয়ে বান্ধবীদের সাথে দেখা করে আসছি। আপু সারাক্ষণ মাথা ঘোরে, খাইতে পারে না, বমি হয়। এজন্য আপুও সারাক্ষণ শুয়ে থাকে। তাই আমিও একা একা ফোন চাপি, নয়তো বই পড়ি, আর খুব খারাপ লাগলে বাইরে থেকে ঘুরে আসি, নয়তো ওনার সাথে ফোনে কথা বলি। উনি যতই ব্যস্ত থাকুক না কেন, আমি ফোন দিলে কখনো আমাকে নিরাশ করে না, কথা বলবেই। ফাহিম ভাইয়া কয়েকদিন হলো অফিসে যায়। বাবা অফিসে না যাওয়ায় ওনাকে একা একাই সব সামলাতে হচ্ছিল। তাই ফাহিম ভাইও অফিসে যাওয়া শুরু করেছে। আগে না হয় দায়িত্ব নিতে ভয় পেত, কিন্তু এখন উনি বাবা হচ্ছে, তাই সন্তানের কথা ভেবে অফিসে যাওয়া শুরু করেছে। ওনার সাথে আমার খুব কম দেখা হচ্ছে। সকালে বেরিয়ে যায়, আসে রাতে, তবে ফোনে সারাক্ষণ খোঁজ নেয়। কখন খাবো, গোসল করব, কি করব না করব সব। আজকে ওনাকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ আজকে একটা বিশেষ দিন, আর আজকে আমার ওনার ভালোবাসা চাই, আর আমি যে ওনাকে ভালোবাসি এটাও বলতে চাই। আজকে ওনার জীবনে বিশেষ একটা দিন। এই দিনে পৃথিবীতে আসছে উনি। বিয়ের আগে যতটা অপরিচিত ছিল মানুষটা, বিয়ের পর থেকে বেশি চিনেছি ওনাকে। স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র। স্বামীর যখন ইচ্ছে স্ত্রীর কাছে আসতে পারে, সেখানে এই মানুষটা আমাকে অনেকটা সময় দিয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আর দূরে রাখতে চাই না। আমারও যে বড্ড ভালোবাসতে ইচ্ছা করে ওনাকে, যখন তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ওনার কপালে চুমু দিতে ইচ্ছে করে, ওনার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করে। তাই আজ ওনার জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। নিচতলার ড্রয়িংটা সাজিয়ে নিলাম। অবশ্য আমার সাথে ফাহিম ভাইয়া ও আপুও ছিল। শাশুড়িমা মাঝে মধ্যে একবার বলে যে বাড়ির বউদের একটু শান্তশিষ্ট মানায়, তবে আমাকে সরাসরি কিছু বলে না, তাই ওনার ওসব কথা আমি গায়ে মাখি না। আমার মতে বাড়ির বউদের এত চুপচাপ মানায় না, নয়তো সবাই অহংকারী ভাবতে পারে। বাড়ির বউরা একটু চঞ্চল হবে, বাড়ির সব কাজ করবে, সবার সাথে মিলেমিশে চলবে, এটাই ভালো। বাড়ি সাজানো হয়ে গেল, ওনার পছন্দ মতো সব রান্না করলাম। ওনার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা 7টায় ফোন করে বলল গাড়ি খারাপ হয়ে গেছে, ফিরতে দেরি হবে। আজকে তাড়াতাড়ি আসতে বলেছি, আর আজকেই গাড়িটা খারাপ হতে হলো। কি আর করার, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সময় যেন কাটতেই চায় না। বেশ কিছুক্ষণ পর উনি এলেন। বাবা মা, ফাহিম ভাইয়া, রজনী আপু সবাই রেডি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। কি ব্যাপার ঝুমুর, বাড়ি অন্ধকার কেন? আমি কোনো কথা বললাম না। ওনার হাত ধরে আরেকটু সামনে গেলাম। যেতেই এক এক করে পুরো বাড়িতে লাইট জ্বলে উঠল। ওনার আর আমার মাথায় ফুলের পাপড়ি পড়তে লাগলো। সবাই একসাথে বলে উঠল হ্যাপি বার্থডে আয়ান চৌধুরী। উনি পুরো শকড। আগে ওনার জন্মদিন পালন করা হয়েছে, তবে সে সময় অনেক আত্মীয় স্বজন ছিল, গান বাজনা ছিল। তারপর থেকে কিছু বছর উনি জন্মদিন পালন করেননি। ওনার এত আত্মীয় স্বজন, গান বাজনা, হইহুল্লোড় পছন্দ না। তাই আমি সবটা শুনে কোনো আত্মীয়কে বলিনি, শুধু আমাদের পরিবারকে নিয়ে ওনার জন্মদিনটা পালন করতে চাইছি। উনি সবাইকে সাথে নিয়ে কেকটা কাটলেন। আমি ওনার জন্য একটা পাঞ্জাবি এনে রেখেছিলাম, যেহেতু আমার পরনে শাড়ি, হাত ভর্তি চুড়ি, কানে দুল, গলায় ওনার দেয়া বাসর রাতের নেকলেস সব পরেছি। উনি নিচের ওয়াশরুম থেকেই ফ্রেশ হয়ে আসলেন। তারপর সবার সাথে বসে খাওয়া দাওয়া করলেন। একটু পর উনি উপরে যেতে ধরলেই আমি ওনার পথ আটকে ধরলাম, কারণ এখন ওনাকে কিছুতেই রুমে যেতে দেওয়া যাবে না, নয়তো আমাকে নির্লজ্জের খাতায় নাম লেখাতে কেউ দ্বিধাবোধ করবে না। এই শুনুন না, মাথা নিচু করে বললাম। উনি আমার ঘাড়ে হাত রেখে বলল বলো না একটু। একটু কি? একটু ছাদে যাবেন? উনি হেসে বলে এটা বলতে এত কিছু? আচ্ছা বলো তো, বিয়ের পর থেকে আমি তোমাকে কখনো ধমক দিছি? আমি মাথা নাড়লাম, অর্থাৎ না। তাহলে আমাকে দেখে ভয় পাও কেন? না মানে আপনি অফিস থেকে আসলেন, সবাইকে সময় দিলেন, বিশ্রাম না নিয়ে এখন আমার সাথে ছাদে যাবেন, তাই ভাবলাম। স্বামীরা বউকে সময় দিতে কিপটামি করে না, আমি তো একদমই না। সবার মাঝে তো আর বউকে সময় দেওয়া যায় না, তাই বউকে দেওয়ার জন্য সময় আলাদাভাবেই রাখতে হয়। কথা বলতে বলতে ছাদে আসলাম। ছাদের মাঝখানে আগে থেকেই ছোট্ট একটা টেবিল, ছোট্ট একটা কেক রাখা ছিল, পাশে এক গুচ্ছ গোলাপ আর কয়েকটা মোমবাতি আর একটা ছুরি। আমি টেবিলের সামনে গিয়ে ওনাকে বললাম এখন আমি যা যা করব আপনি বাধা দিবেন না। আমি জানি উনি আমাকে বাধা দেবে না, তবু বলে রাখলাম। আমি একে একে সবগুলো মোমবাতি জ্বালিয়ে নিলাম। মুহূর্তের মধ্যে ছাদের মাঝখানটা আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে অন্ধকার আর মাঝখানে আলো। আলোর মাঝখানে লাভের ছোট্ট একটা চকলেট কেক, আর মাঝখানে লেখা আই লাভ ইউ এ। এটা আমি নিজে হাতে লিখেছি। আয়ান বানানটা পুরোটাই হয়নি, কেকটা ছোট, তাই শুধু এটাই লিখতে হয়েছে। উনি 2 হাত ভাঁজ করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এই চাহনি আমার চেনা, আগেও দেখেছি ওনার এই চাহনি। এই চাহনিতে আছে আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
আমাকে পাগল করে দেওয়ার জন্য এই তাকানোটাই যথেষ্ট। এতদিন নিজেকে সামলে রাখলেও আজকে আমি নিজেকে সামলাতে পারছি না। উনি এত গভীরভাবে কেন তাকিয়েছে? তবে কি উনি বুঝে গেছে আমি কি চাই? ছেলে মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর, যদি সেটা হয় এক নারীতে। এক নারীতে আসক্ত পুরুষ ভীষণ শক্তভাবে ভালোবাসে, তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সে নিজে যতই কঠিন মানুষ হোক না কেন, ভালোবাসার মানুষটার কাছে সে বরাবরই মাথা নিচু করে থাকে। আমি এই মানুষটাকে সবসময় গম্ভীর আর একরোখা মানুষ ভাবতাম, অথচ মানুষটা আমার সাথে একটা বারও গলা উঁচু করে বা আমি কষ্ট পাবো এমন কথা বলেনি। আমি আগে ভাবতাম আমাকে সহ্য করার মতো, বোঝার মতো আমার মতোই একজন মানুষ লাগবে, কিন্তু আমি ভুল ভাবতাম। আমার মতো হলে হয়তো তাকেই আমার সহ্য করা লাগতো, নয়তো আমাদের ঝামেলা হতো। এই মানুষটা আমাকে বোঝার মতো ক্ষমতা আছে। আমি রেগে গেলে উনি শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে, নয়তো কথা ঘুরিয়ে নেয়। তবুও কখনো আমার বিপরীতে কিছু বলে না। তাকে কি ভালো না বেসে থাকা যায়? আমি আরও আগেই বলতাম ভালোবাসার কথাটা, কিন্তু যখন শুনলাম কিছুদিন পর ওনার জন্মদিন, তাই অপেক্ষা করতে লাগলাম এই দিনটার জন্য। উনি এখনও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে ওনার কাছে গিয়ে ওনার হাতে ছুরিটা তুলে দিলাম। উনি এখনও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি একটু হাসলাম, কারণ আমি জানি উনি কেন আমার দিকে তাকিয়ে আছে। আমি টেবিলের ওপর থেকে ফুলগুলো নিয়ে ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। লজ্জায় মাথা খেয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি আয়ান, ভীষণ ভালোবাসি। আমি আপনার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই। আপনার সুখের সাথী আর দুঃখের অংশীদার হতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন? তারপর দুজনে চুপচাপ। কি আজব, উনি তো এখনও কোনো কথা বলছে না। তবে কি উনি এসবে খুশি নন, নাকি বোবায় ধরল? আরে ভাই কথা বলেন। আমার হাঁটু লেগে গেছে। আমি মনে মনে ভাবতে লাগলাম। তারপর একটু জোরেই বললাম, আমি আপনার সন্তানদের নিয়ে একটা ফুটবল টিম বানাতে চাই। আপনি কি সাহায্য করবেন? এবার উনি হো হো করে হেসে উঠল। যাক বাবা, অবশেষে মুখে বুলি ফুটল। উনি আমার হাত থেকে ফুলগুলো নিয়ে বুকের মধ্যে চেপে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি ঝুমুর। এতদিন তো শুধু তোমার বলার অপেক্ষায় ছিলাম। উফ, আমার আরও ভালোবাসা চাই। উনি আরও জোরে চেপে ধরে বললেন, সব ভালোবাসাই তোমার। তুমি আদায় করে নিলে আমি দিতে বাধ্য। তারপর কেকটা কেটে প্রথমে আমার মুখে তুলে দিলেন, বাকিটা নিজে খেলেন। উনি আমাকে কোলে নিয়ে রুমের দিকে যেতে লাগলেন। রুমের দিকে যত এগোচ্ছি তত আমার হার্টবিটটা বাড়তেছে। উনি রুমের সামনে এসে আরেকবার আমার মুখের দিকে তাকালেন। আমি ভয়ার লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। উনি আমাকে কোলে নিয়েই ভিতরে ঢুকলেন। লাইট জ্বালানোর সাথে আমি ওনাকে চেপে ধরলাম। মনে হচ্ছে উনি হাসতেছে। মিসেস আয়ান চৌধুরী কি আমার নিজের বাসরঘর নিজে সাজিয়েছে? ওনার এই কথাটা শুনে লজ্জায় আমার বলতে ইচ্ছে করতেছে, আল্লাহ একটা মই দাও, আমি উপরে উঠে যাই। উনি আস্তে করে আমাকে বিছানায় নামিয়ে দিলেন। তারপর আমার পাশেই শুয়ে পড়লেন। ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। মুখটা ওনার বিপরীত দিকে ঘুরিয়ে আসি। উনি একটা হাত শাড়ির নিচ দিয়ে আমার পেটের উপর রেখে আমাকে ওনার দিকে টেনে নিলেন। তারপর ঘাড়ে গলায় চুমুতে ভরিয়ে দিলেন। একটু পর ওনার দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। ভীষণ লজ্জা লাগছে। উনি হাতের উপর হাত রেখে ওনার দিকে তাকাতে বললেন। আমি পিট করে তাকালাম। আবারও চোখে চোখ পড়তেই আমার ওষ্ঠদায় ওনার দখলে নিয়ে নিলেন। তারপর বাকিটা ইতিহাস। অনেক সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে ওনার বুকের মধ্যে দেখতে পেয়ে কালকে রাতের সব কথা মনে পড়ে গেল। ইস কি রোমান্টিক মানুষটা। আজকের সকালটা অন্যান্য সকালের থেকে আলাদা আমার কাছে। হয়তো প্রত্যেক মেয়ের কাছে এই সকালটা আলাদা মনে হয়। স্বামীর সম্পূর্ণ ভালোবাসা পাওয়ার আনন্দে আলাদা এক অনুভূতি কাজ করছে মনে। সময় চলমান, দিন মাস বছর পার হয়ে আমার বিবাহিত জীবনের 2 বছর চলছে। পুরো বাড়িটা লাল নীল ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান। আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। আমার বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে। ডায়েরিটা বন্ধ করে রেখে রুম থেকে বের হলাম। উপরে ওঠানামা করতে পারি না, তাই নিচে একটা রুমে থাকি। আমি বাইরে যেতেই রাইয়ান আর ফাইজা এসে খিলখিলিয়ে হেসে উঠল। রজনী আপু আর ফাহিম ভাইয়ার যমজ বাচ্চা রাইয়ান আর ফাইজা যবে থেকে হাঁটতে শিখেছে তখন থেকে পুরো বাড়িটা মাতিয়ে রাখে। 2 বাড়ির চোখের মণি এরা দুজন। হাসি কান্না মিলিয়েই মানুষের জীবন। তবু এই 2 বছর অনেকটা ভালো কেটেছে। ওনাকে ঠিক যতটা গম্ভীর আর একরোখা ভাবতাম, উনি একদমই অমন না। একটাই কি, উনি সব কিছু নিয়ম মতো চলে, কোনো কিছু বেশি পছন্দ করে না। এই 2 বছরে আমি অনেকবার রাগ করেছি মানুষের সাথে, কিন্তু উনি কখনো আমাকে হার্ট করে কিছু বলে নাই। সারাদিনের ব্যস্ততা শেষে মাত্র এসে শুয়ে আছি। এরপর আয়ান বলল, মিসেস আয়ান। জি বলুন। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল, এখনও কি আপনি থেকে তুমি হবে না? আপনি বলার মাঝে একটা সম্মানীয় ভাব আছে। আপনি বললে ভেতর থেকে আপনার প্রতি একটা সম্মান কাজ করে।
আমার সম্মান চাই না, তুমি বললে নিজ নিজ মনে হয়, আর আপনি বললে মনে হয় পরের কেউ। না, আপনিটাই বেশি ভালো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা ডেকো। আমাদের খুনসুটিময় সংসার দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কেটে গেল। ইদানিং কেন জানি খুব ভয় লাগে। আমার বাচ্চাকে ঠিকঠাক দুনিয়াতে আনতে পারবো কিনা, আমার বাচ্চা সুস্থ থাকবে কিনা খুব চিন্তা হয়। ঝুমুর, কি করছো? আমার পেটে না খুব ব্যথা হচ্ছে। কি? কখন থেকে? আমাকে ফোন দাওনি কেন? বেশিক্ষণ থেকে না, আমি ভাবতেছি ফোন দেবো, কিন্তু তার আগে আপনি আসলেন। বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, বাড়িতে চেষ্টা করে কোনো রিস্ক নিতে চায় না বলেই আমাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আজকে কেন জানি খুব কষ্ট হচ্ছে, সবাইকে খুব বেশি আপন মনে হচ্ছে। অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে ওনার লাল চোখ দেখে বুঝেছি মানুষটার খুব কষ্ট হচ্ছে। কান্না আটকে রাখার কারণে চোখগুলো একদম লাল হয়ে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে একটু হাসলাম। মানুষটা চোখ বন্ধ করতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি এই প্রথম ওনার চোখে পানি দেখলাম। আয়ন চৌধুরী আমার জন্য কান্না করছে। এটা দেখার পর আর কোনো সন্দেহ নেই যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আমাকে অজ্ঞান করা হলো, তারপর আর কিছু মনে নেই। কে জানতো এই চোখ আর কখনই খুলতে পারবে না আমার বোনটা, বলে রজনী চশমাটা খুলে মুখ মুছল। ওর পাশেই বসে আছে রায়ান, ফাইজা আর আরিজা। আয়ান আর ঝুমুরের মেয়ে আরিজা। ওরা চোখের পানি আটকাতে পারছে না। আরিজার বয়স 16 বছর, অনেকটাই মায়ের মতো চঞ্চল। রজনী ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, কিন্তু মায়ের অভাব যে মাসিকে দিয়ে পূরণ হয় না, সেটা যার মা নেই সেই জানে। মায়ের গল্প কম বেশি সবার মুখেই শোনে, কিন্তু এইভাবে কখনো শোনেনি। হ্যাঁ, সেদিন অপারেশন থিয়েটারে ঢোকানোর পর কি হয়েছিল শুনুন। সিজারের পাশাপাশি সিস্টের সমস্যা ছিল ঝুমুরের। যদি সিজারের সময় ওটার অপারেশন না করতো, তাহলে কয়েকদিন পরে আবার আলাদা করে অপারেশন করা লাগতো। তাই ডাক্তাররা একেবারেই সিস্টের অপারেশনও করে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঝুমুরের শরীর একদম ফ্যাকাশে হয়ে যায়। অনেক খুঁজেও সেই সময় নেগেটিভ রক্ত পাওয়া যায় না। আয়ান ভাইয়া এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়ে বেরিয়েছে, কিন্তু রক্ত জোগাড় করতে পারেনি। অবশেষে রক্ত পেয়ে যায়, কিন্তু তখন আর আমার বোনটা এই দুনিয়াতে নেই। আয়ান ভাইয়া হাসি মুখে রক্ত নিয়ে এসে ডাক্তারের হাতে দিয়ে বলে, এবার আমার ঝুমুর ঠিক হবে। ডাক্তার রক্তের প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এগোনোর সাহস নেই, একটা মৃত মানুষকে কিভাবে রক্ত দেবে। সেদিন হাসপাতালের মানুষ দুবার অবাক হয়েছে। প্রথমবার ঝুমুর মারা গেছে শোনার পর 10 মিনিট আয়ান ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিল, একটা কথা বলে নাই, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই। সবাই বলাবলি করছিল, এ কেমন মানুষ, বউ মরে গেছে দেখেও এতটা শক্ত হয়ে আছে। কিন্তু 10 মিনিট পর পুরো হাসপাতাল কেঁপে উঠেছে আয়ান ভাইয়ের কান্নায়। অসুস্থ মানুষগুলো চোখের পানি আটকাতে পারেনি। সারা হাসপাতাল গড়িয়ে গড়িয়ে আমার বোনটাকে ভিক্ষা চেয়েছে। সবার কাছে গিয়ে পাগলের মতো বলেছে, আমার ঝুমুরকে এনে দাও, এনে দাও আমার বউটাকে। একটা মানুষ বউকে এতটা ভালোবাসতে পারে, আয়ান ভাইয়াকে না দেখলে হয়তো কেউ বুঝবে না। সেদিনের পর থেকে আয়ান ভাইয়া অনেকটা পাগল পাগল হয়ে যায়। সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখে, ঠিকমতো খায় না, ঘর থেকে বের হয় না, বের হলেও খুব প্রয়োজনে বের হয়। তোমাদের দাদু দিদা সহ সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আয়ান ভাইয়াকে আরেকবার বিয়ে করানোর কথা বলা হয়, কিন্তু সেদিন আবারও সবাইকে অবাক করে দিয়ে আয়ান ভাইয়া পাগলের মতো কান্না করতে থাকে। ঝুমুরের শেষ স্মৃতি আরিজাকে নিয়ে ও সারা জীবন কাটাতে পারবে, তবুও যেন কেউ কখনো বিয়ের কথা না বলে। তখন শাশুড়িমা বলে যে নিজের মেয়েকে এখনও একদিনও কোলে নাওনি, আর বলতেছে তাকে নিয়ে সারা জীবন কাটাবে। কে বলেছে কোলে নেইনি? আমার মেয়েকে প্রতিদিন একবার হলে কোলে নেই, আদর করি আমি, কিন্তু আমার ওকে কোলে নিলে ঝুমুরের কথা মনে পড়ে। আমার ঝুমুর আমাকে বলেছিল যে আপনি এত লম্বা আর এত বড় একটা মানুষ, আমাদের পিচ্চি বাচ্চাটাকে কোলে নেবেন কিভাবে? আমি আমাদের বাচ্চাকে কোলে নিব আর আপনি আমাকে কোলে নেবেন। তাই আমি আমার বাচ্চাটাকে কোলে নিলেও এক পা নড়াচড়া করতে পারি না। আমার ভয় হয় যদি আমার কারণে আমার বাচ্চাটার কিছু হয়। তারপর থেকে আয়ান ভাইয়া কিছুটা স্বাভাবিক হয়, আরিজাকে কোলে নেয়, আস্তে আস্তে অনেকটা আগের মতো হয়ে যায়। আরিজাকে উনি সবসময় ঝুমুরের মতো চঞ্চলতা শেখায়, এজন্য নিজেও কখনো গম্ভীর হয়ে থাকে না। খালামণির মুখ থেকে মায়ের এসব কথা শোনার পর আরিজা দৌড়ে ওর বাবার ঘরে যায়। আয়ান বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। মেয়েকে আসতে দেখে ল্যাপটপ বন্ধ করে পাশে বসায়। আমার মাটা কি কিছু বলবে? আব্বু, তুমি আজকে আমাদেরকে বাইরে ডিনার করতে নিয়ে যাবে। তুমি চেয়েছো আর তোমার আব্বু নিয়ে যাবে না, তাই কি হয়? আর একটা কথা। জি মামুনি বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি আব্বু। আমিও তোমাকে অনেক ভালোবাসি মা। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।